পাক্কা আধা ঘন্টা লেট। নাও টেল মি দ্য রিজন। ঐশী কিছুটা মিহি সুরে বলল, শাওয়ার নিচ্ছিলাম না, তাই চুল ভেজা ছিল, তাই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে রেডি হয়ে এসছি, তাই বোধহয়। লেটস গো। ঐশীকে মাঝপথে থামিয়ে বলল জুভান। তীর্থ ঐশীকে দেখে যাচ্ছে সেই কতক্ষণ ধরে। এত সুন্দর মেয়ে হয়, সাক্ষাৎ প্রতিমার মতো। তীর্থ মুগ্ধ চোখে অপলক তাকিয়ে রইল ঐশীর দিকে। জুভান ওদেরকে আসতে বলে আগে আগে হাঁটা ধরল সামনে। একটু পর তীর্থ আর ঐশী জুভানের সাথে সাথে হাঁটা শুরু করলো। জিপ চলছে আপন গতিতে। বান্দারবানে বাতাসটা যেন সজীবতায় ঘেরা। জুভান ফোন উঁচু করে ভিডিও করতে মগ্ন। তীর্থ ড্রাইভ করছে, আর ঐশী আঁকাবাঁকা রাস্তার দিকে তাকিয়ে আছে। বাতাসের ঝাপটায় তার চুল উড়ছে এলোমেলো। অগোছালো ভাবে জুভান ভিডিও করতে করতে জিজ্ঞেস করল, তীর্থ এখান থেকে থানচি যেতে কতক্ষণ লাগবে? তীর্থ গাড়ি চালাতে চালাতে বলল, নর্মালি তো বান্দরবান থেকে তানচি যেতে 3 থেকে 4 ঘন্টা লাগে, কিন্তু তোদের হোটেল তো কাছে ছিল, তাই আনুমানিক 2 ঘন্টা লাগবে। জুভান মাথা হেলালো। ফোনের ভিডিও অফ করে পকেটে পুরে নিল। সিটে মাথা হেলিয়ে ডান পাশের রাস্তায় তাকালো। ধুধু বাতাসে জুভানের সিল্কি চুলগুলো কপালের উপর লেপটে যাচ্ছে। জুভান একসময় হাত দিয়ে চুলগুলো পেছন দিকে ঠেলে দিল। হঠাৎই বাতাসের চুল তার অজান্তেই জুভানের মুখে ছিটকে পড়ল। আবার সেই মোহনীয় ঘ্রাণ, সেই মাতাল করা সুগন্ধ। জুভান চোখ বুজে লম্বা নিঃশ্বাস নিল, কিন্তু দুর্ভাগ্যবশত চুলের কারণে নাকে সুরসুরি লাগলো। সঙ্গে সঙ্গে জুভান টানা 2-1টা হাঁচি দিল। জুভানের হাঁচির শব্দে ঐশী স্তম্ভিত ফিরে পেল। চুল সামলে জুভানের দিকে ফিরে তাকালো। জুভান আরো গুটি কয়েক হাঁচি দিয়ে নাক মুছে ঐশীর দিকে তাকালো। কিছুটা কড়া গলায় বলল, চুল সাবধানে রাখো, মানুষকে জ্বালাচ্ছে তোমার এই বাঁশের মতো চুল। ডিসকাস্টিং। কথাটা বলে জুভান আরো একবার হাঁচি দিল। জুভানের হাঁচির শব্দে ঐশীর কেন যেন হাসি পেল। ফিক করে হেসে দিতেই জুভান ভুরু কুচকে তাকালো ওর দিকে। সঙ্গে সঙ্গে ঐশী চুপ। লম্বা চুলগুলো সামলে ঠোঁটে আঙ্গুল দিয়ে আবারও রাস্তার দিকে তাকালো। ঠোঁটে আঙ্গুল দিয়ে আবারও রাস্তার দিকে তাকালো। থানচি পৌঁছে গেছে ওরা। এখন আর জিপ কাজে লাগবে না। এখন নৌকা দিয়ে এখানকার সাঙ্গু নদী পার হতে হবে। এখানকার একজন গাইডকে বলে ওরা একটা নৌকা ভাড়া করলো। কিন্তু বিপত্তি ঘটল ঐশীর বেলায়। নৌকার কথা শুনে ঐশী ভয় ক্ষয়। যাই হয়ে যাক, সে নৌকাতে উঠবে না, কোনো ক্রমেই না। জুভানের বিরক্ত লাগলো। ঐশীর দিকে কটমট চোখে তাকিয়ে বলল, ওকে ফাইন, তুমি এখানে একা একা বসে থাকো, আমরা সব ঘুরে সন্ধ্যার দিকে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। ট্রাস্ট মি, ইউ আর জাস্ট আনবিলিভেবল। ঐশীর রাগ লাগছে। নিজেকে অসহায় থেকে অসহায় মনে হচ্ছে। একা একা সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে বসে থাকবে, ইম্পসিবল। জুভান ঐশীর দিকে তাকিয়ে দেখো ঐশী, একটা নৌকায় তো এত ভয় পাবার কি আছে, আমাদের সাথে চলো, খুব ভালো লাগবে। আমার তো নৌকা নিয়ে সমস্যা নেই, সমস্যাই পানি নেই। এত পানি, তার উপর আবার এত স্রোত, আমি সাঁতার পারি না, মরে টরে গেলে। তীর্থ হাসল। ঐশীকে অপেক্ষা করতে বলে এক দৌড়ে কোথায় যেন হারিয়ে গেল। ঐশী হতবাক হয়ে তাকিয়ে রইল তীর্থের যাওয়ার পানে। আর এদিকে জুভান একটু আগের ফোনে তোলা ছবিগুলো দেখছিল। ঐশী আর তীর্থকে একসাথে ফুসুর ফুসুর করতে দেখে ভ্রু কুটি করে ওদের দিকে তাকালো। কি এমন কথা বলছে ওরা? একটু পর তীর্থ হাতে করে 3টে লাইফ জ্যাকেট নিয়ে আসলো। ঐশীর দিকে একটা এগিয়ে দিয়ে বলল, নাও ধরো, এই জ্যাকেট সবাইকেই দেওয়া হয় সাঙ্গু নদী পার হওয়ার সময়। তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, এখন এটা পরে নাও, জলদি করো। ঐশী যেন হাঁপ ছেড়ে বাঁচল। তীর্থের কাছ থেকে জ্যাকেট নিয়ে জামার উপরে পরে নিল। তীর্থ নিজেও একটা জ্যাকেট পরে আর একটা জ্যাকেট জুভানের দিকে ছুড়ে দিল। জুভান সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিল। তীর্থ খানিকটা চিৎকার করে বলল, ভাই পরে নে। জুভান জ্যাকেটটা গায়ে দিতে দিতে আরো একবার ঐশীর দিকে তাকালো। লাইফ জ্যাকেট গায়ে দেওয়ায় হালকা পাতলা ঐশীকে অনেক মোটা লাগছে। জুভান ঐশীর দিকে তাকিয়ে অজান্তেই হেসে দিল। যেন মনে হচ্ছে সবুজ পাশের উপর হলুদের ছন দিয়ে মোড়ানো। ঐশী জুভানকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকালো। মাস্ক পরা ছিল বিধায় জুভান হাসছে কিনা সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, তাই ঐশীও বুঝতে পারল না। তীর্থ প্রথমে নৌকাতে উঠল। ঐশী এগিয়ে গিয়ে নৌকাতে উঠতে গেলে জুভান হাত বাড়িয়ে দিতে চাইল, কিন্তু তার আগেই তীর্থ নিচের হাত বাড়িয়ে ঐশীর হাত স্পর্শ করল। জুভান হাত গুটিয়ে দিয়ে ভ্রু কুচকে ওদের দিকে তাকালো। কেন তাকালো সে নিজেও জানে না।
ঐশী এসব ভ্রুক্ষেপ না করে তীর্থের হাত ধরে নৌকাতে উঠে বসলো। নৌকা চলছে নদীর অঙ্গ জুড়ে। নৌকায় ওরা সহ আরো একজন কাপল আছে। একে অপরের সাথে ফিসফিস করছে আর আশেপাশে বারবার তাকাচ্ছে। ওইদিকে ঐশী একপাশে বসে আছে হাঁটু গেড়ে। খুব ইচ্ছে হচ্ছে পানিতে হাত দিতে, কিন্তু ভয়ের চোটে হাত দেওয়া তো দূরে থাক, নৌকার পাশ ঘেঁষেও পড়ছে না। যদি পড়ে যায়। তীর্থ নৌকায় গা এলিয়ে হেডফোন দিয়ে ফোনে গান শুনছে। এসব ভ্রমণ খুব স্বাভাবিক ওর জন্য। প্রায় অনেকবার এসেছে এই জায়গায়, চুষে খেয়েছে বান্দারবনের প্রতিটি এলাকা, তাই এসব দেখে খুব বেশি মোহিত হলো না সে। তবে জোভান নৌকায় বসে ভিডিও করছে। একসময় তীর্থ চোখ খুলে ঐশীর দিকে তাকালো। কেন জানে না, ঐশীর হাবভাব সে খুব সহজেই বুঝে গেল। নিজের জায়গা ছেড়ে ঐশীর পাশে এসে বসলো। ঐশী পানির দিকে তাকিয়ে আছে আনমনে। হঠাৎ তীর্থ বলল, পানিতে হাত ভেজা। ঐশী মন খারাপ করে বলল, যদি নৌকা ডুবে যায়? তীর্থ হেসে বলল, সে চিন্তা তোমায় করতে হবে না, চলো হাত দাও। ঐশী বসে রইল। ভয় কাটেনি তার, তাই হাত দিল না ঠান্ডা পানির স্রোতে। তীর্থ আবার বলল, আমি আছি না, হাত দাও, ডুববে না নৌকা, দাও। ঐশী মাথা হেলিয়ে খুব সন্তর্পণে পানিতে হাত দিল। সাথে সাথেই শিউরে উঠল ও। এত ভালো লাগছে, বলার অপেক্ষা রাখে না। ঐশী পানিতে হাত দিয়ে থমকে বসে রইল। পানির ফোঁটা ছিটকে পড়ছে ওর শরীরে। ঐশী আলতো হাতে পানির মাঝে হাত ডুবিয়ে রেখেছে। ঠান্ডা পানির জন্য হাত যেন কাটা যাচ্ছে, তবুও ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে ওর। তীর্থ মুগ্ধ চোখে চেয়ে রইল ঐশীর দিকে। একটু পর জিজ্ঞেস করল, ভালো লাগছে? সঙ্গে সঙ্গে ঐশী উত্তর দিল, খুব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে, কিন্তু পানি ঠান্ডা অনেক, হাত অবশ হয়ে যাচ্ছে। এই নদীর পানি ঠান্ডায়, গরমকালেও খুব ঠান্ডা থাকে, একটু সময় হাত দিয়ে রাখো, সয়ে যাবে। ঐশী সব শুনে পানিতে আরো বেশি করে ডুবিয়ে দিল নিজের হাত। ওদের এই কথাবার্তা দেখে মাছি হুট করেই বলে উঠল, আপনারা কি স্বামী স্ত্রী? ঐশী থমকে গেল, সাথে চমকালো আরো দুটো চোখ। জোভান ফোন থেকে চোখ তুলে ভ্রু কুচকে তাকালো ওদের দিকে। ঐশী তীব্র অস্বস্তিতে পানি থেকে হাত উঠিয়ে নিল। তীর্থ পরিস্থিতি বেগতিক বুঝে গলা কেশে উঠল। না চাচা, আমার শুধু ফ্রেন্ড, তাছাড়া কিছুই নয়। নৌকা চড়ে পিন পতন নীরবতা। মাঝে মধ্যে নদীর পানির তীব্র গর্জন কানে আসছে। পাশে বসে আছে। পূর্বের অস্বস্তি এখন অনেকটাই কমে এসেছে। নদীর এই রূপায়ণ দেখে কখনো কি মন খারাপ করে থাকা যায়? জোভান ফোন হাতে নিয়ে পাশে বসে থাকা তীর্থকে মেসেজ করলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে মেসেজ সেন্ড হলো না। বারবার নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে, জোরে কথা বলাও যাবে না। ঐশী আছে, তাই শেষ পর্যন্ত জোভান হাল ছেড়ে দিয়ে নোটপ্যাড টাইপ করলো। কি ব্যাপার ব্রো, ওই মেয়েকে অনেক কেয়ার করছো, সামথিং ইজ ফিশি ফিশি। তীর্থ ফোনে গান শুনছিল। জোভান তীর্থের হাতে কনুই দিয়ে ধাক্কা দিল। তীর্থ চেতে উঠল, কান থেকে হেডফোন খুলে জোভানের দিকে তাকিয়ে বলল, আরে মাইয়াদের মতন গুতাস কি আরে লাই। জোভান শুনে ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে তীর্থের দিকে তাকালো। তীর্থ নিভে এলো, মুখখানা নিষ্পাপ করে বলল, ভাই আমার, বল কি বলবি, তোর সব কথা শুনতে এই বান্দা সর্বদা হাজির। জোভান নোটপ্যাডে লেখা তীর্থের চোখের সামনে মেলে ধরল। তীর্থ লেখাটা পড়ে ভ্রু কুচকে তাকালো। জোভানের চোখে প্রশ্নবোধক দৃষ্টি। তীর্থ মৃদু হেসে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিল। তারপর জোভানের দিকে তাকিয়ে বুকের বাঁ পাশে হাত দিয়ে ইশারা করে বলল, শি স্টোল মাই হার্ট ম্যান। জোভান খুব স্বাভাবিক ভঙ্গিতে তাকালো। সে জানতো এমনই হবে। জোভান আবারও নোটপ্যাডে লিখল, ডাফার, মেয়েটা মুসলিম, তুই হিন্দু, কিভাবে কি? তীর্থ লেখা দেখে নিচের ফোনের নোটপ্যাডে লিখল, ইটস লাভ ব্রো, লাভ। জোভান তীক্ষ্ণ চোখে ফোনে লিখল, ইটস বুলশিট ব্রো, বুলশিট। তীর্থ অসহায় চোখে চেয়ে রইল জোভানের ফোনের নোটপ্যাডের দিকে। সাঙ্গু নদীর কিছুটা দূরে এসেছে নৌকা। এবার নদীটা ঢালু হয়ে এসেছে। ঐশী ঢোক গিলে তাকালো ঢালু হয়ে নেমে আসে নদীর স্রোতের দিকে। নৌকা ঢালু পেয়ে উঠতেই ঐশী জোরে বলে উঠল, সাবধানে। ঐশীর চিৎকার শুনে নৌকার বাকি সদস্য ওর দিকে বিরক্তি চোখে তাকালো। মাঝি হেসে বলল, ভয় পাওয়ার কিছুই নাই, এই নদী এমনই, জীবনের মতো এই নদীরও অনেক চড়াই উতরাই আছে। ঐশী তাকালো মাঝির দিকে। মুখে স্মিত হাসি নিয়েই নৌকা চালিয়ে যাচ্ছে, যেন এক জীবন এই মানুষের মতো সুখী দ্বিতীয় কেউ নেই। এত সুখ।
ঐশী চেয়ে রইল ওই ফোকলা দাঁতের হাসির পানে। এক টুকরো খুশি উপচে পড়া হাসি। নৌকা ঝালু বেয়ে উঠছে আর ঐশী নিজের জামা খামচে বসে আছে নিজের জায়গায়। জুভান ব্যাপারটা লক্ষ্য করলো। ঐশীকে স্বাভাবিক করতে এগিয়ে যেতেই তীর্থ উঠে গিয়ে বসলো ঐশীর পাশে। জুভান থমকালো। তীর্থের এসব যত্ন আর সে আর নিতে পারছে না। কিন্তু কেন পারছে না? খুব স্বাভাবিক ব্যাপারকে সে কেন অস্বাভাবিকভাবে নিচ্ছে? জুভান আপন মনে প্রশ্ন করে উত্তরের ঘটে এক আকাশ শূন্যতা পেল। তীর্থ ঐশীর পাশে বসলো। ঐশী তীর্থের দিকে তাকিয়ে বলল, খুব ঢালু তাই না? তীর্থ দুপাশের পাহাড়ের দিকে তাকিয়ে বলল, একদমই না, বরং খুব মোহময়। ঐশী প্রশ্নবোধক চোখে তাকালো। তীর্থ পাহাড়গুলোর দিকে তাকিয়ে বলল, সব ভয় কাটিয়ে দাও, মন খুলে শুধু এই জায়গাতে মত্ত হও, দেখবে সব ভুলে গেছো। কোথাও আসো, কেমন আসো, কি করছো, সব ভুলে যাবে এক পলকে। একবার শুধু দূর দৃষ্টি দাও, খুব দূরে তাকাও, দৃষ্টির সীমার বাইরে। ঐশী কোনো প্রত্যুত্তর না করে সামনে তাকালো। সঙ্গে সঙ্গে মুগ্ধতা ওর দুচোখে ভর করলো। নদীর পাশে জুড়ে শুধু পাহাড় আর যেন একগুচ্ছ সবুজ রং শিল্পী ক্যানভাসে আঁকা। ঐশী হাত বাড়িয়ে ছুঁতে চাইল, তবে ছুঁতে পারল না। কিন্তু অনুভব করলো অসম্ভব প্রাণ চড়ানো মুগ্ধতা। তীর্থ পাশ থেকে বলল, ভালো লাগছে? মুগ্ধ ঐশী জবাব দিল, উফ, এত সুন্দর! আমি এসব দেখে ভালো লাগায় মারা যাচ্ছি। তীর্থ হাসল। ঐশী আবারও বলল, পাহাড়গুলো মেঘ ছোঁয়নি, বরং মেঘের নিচে থাকায় দূর থেকে মনে হচ্ছে এগুলো মেঘের সাথে মিশে গেছে। ঐশী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। পলক ফেলতে ভুলে গেছে ও। মনে হচ্ছে একটা পলক ফেললে 1 ন্যানো সেকেন্ডের জন্য এই অপরূপ সৌন্দর্য মিস করবে। কিন্তু ঐশী দেখতে চায়, প্রাণ ভরে মিশতে চায় প্রকৃতির এই রূপের ছন্দে। তীর্থ বলল, 2 চোখ বুঝে নাও ঐশী, আরো ভালো লাগবে। সঙ্গে সঙ্গে ঐশী চোখ বুজে নিয়ে লম্বা নিঃশ্বাস নিল। ইস, বাতাসটা ওর নাকে ঢুকে গলার কাছে ঠান্ডা পরশ দিতে লাগলো। পেটের মধ্যে গুড়গুড় করছে। এত ভালো লাগছে কেন ওর? জুভান ঐশীর কাজকর্ম দেখে উঠে এলো। ঐশীর পাশে বসে বলল, এখন যদি একটা জ্যাক থাকতো তোমার পাশে তাহলে তো গ্রেট টাইটানিক সিন হয়ে যেত। ব্যাপারটা দারুণ না? জুভান যে ঐশীকে ব্যঙ্গাত্মক গলায় বলল তা দিশেহারা ঐশী বুঝতে না পারলেও তীর্থ বুঝল। ঐশী মাছ পিটে বলে উঠল, দরকার নেই কোনো জ্যাক মানবের, আমি একাই 200। জুভান শুধু ঐশীর প্রাণ খোলা হাসি দেখল। এই মেয়েটাকে এত সুখী কখনোই দেখেনি ও। এই জায়গায় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে সে আর নিজের মাঝে নেই। যদি তীর্থের সামনে মেহনতের ফলে মেয়েটার মুখে হাসি ফোটে তবে তাই ভালো। তাহলে জুভান কেন ভিতরে ভিতরে পড়ছে? জুভানের ঐশীকে হাসতে দেখে মনের ভিতরে সুখ সুখ লাগে। মনে হয় মেয়েটার মুখে হাসিটা কি অমায়িক, একদম কৃত্রিমতা নেই ওতে। কিন্তু কেন মনে হলো এমন? উত্তর কই? জায়গাটা রোম্যান্টিক। নৌকা এসে ঠেকেছে তীরে। ঐশীরা নেমে দাঁড়িয়েছে। জুভান আগে আগে হাঁটছে, পিছন পিছন ঐশী আর তীর্থ আসছে। ঐশী হঠাৎ জিজ্ঞেস করলো, ওই যে ঘর দেখা যাচ্ছে, ওগুলো কি? তীর্থ হাঁটতে হাঁটতে বলল, এগুলিকে মারমা ভাষায় ঘুম বলে, উপজাতিরা থাকে ওখানে। খুব মানে কি? জলপ্রপাত। ও, ভালো লাগছে দেখতে। তুমি জানো আমরা এখন কোথায় যাচ্ছি? ঐশী নিরুত্তর তাকালো তীর্থের দিকে। তীর্থ জিন্সের পকেটে হাত গুজে বলল, নাও, আমরা নাফাখুম জলপ্রপাত দেখতে যাচ্ছি। ওয়াও, জলপ্রপাত নায়াগ্রার মতো? না, নাইগেরার মতো না, নাইগেরাও তো খুব বড়, নাফাখুম একটু ছোট সেটা থেকে। খুব মজা হবে তাই না? ঐশী খুশির চোটে আগে আগে হাঁটছে। মনে তর সইছে না, হাঁটতে হবে অনেকখানি। একটু আগে পৌঁছানো যেত। ঐশী জুভানের পাশে পাশে পা চালাচ্ছে। জুভান ভিডিও করতে করতে বলল, তা তীর্থর সাথে থাকতে খুব ভালোই লাগছে মিস ঐশী। জুভানের কথা শুনে ঐশীর উত্তেজনায় ভাটা পড়ল। ভ্রু কুচকে জুভানের দিকে তাকিয়ে বলল, মানে? আমি তো বাংলায় বললাম, বোঝনি কোনো? তীর্থ একজন ভালো মানুষ, অচেনা জায়গা এত সুন্দর করে বিশ্লেষণ করছিলেন, তাই আমিও ওনার সাথে কথা বলছি। বাট আপনি এই কথা বললেন কেন, বুঝলাম না আমি। জুভান মাথা নেড়ে প্রশ্নটা এড়িয়ে গেল। ঐশী শুধু চেয়ে রইল জুভানের দিকে, তবে লোকটার কথার রহস্য ভেদ করতে পারল না। তীর্থ এগিয়ে আসলো জুভানের কাছে, একটু হয়রান হয়ে বলল, কিছু খাবি না? সকাল থেকে পেটে কিছু পড়িনি, এখানে অনেক হোটেল আছে, যাবি? জুভান মাথা নেড়ে সম্মতি দিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা পা বাড়ালো নাফাকুম জলপ্রপাতের পথে। 3 ঘন্টা হেঁটে পৌঁছতে হবে সেখানে। যেতে যেতে ঐশী মাঝপথে থমকে গেল।
ঐশীকে থামতে দেখে ওরা দুজনও থেমে গেল। ঐশীর কাছে এসে জুভান বলল, হোয়াট, থেমে গেল কেন? দেরি হয়ে যাচ্ছে। ঐশী পা ধরে নাক মুখ কুঁচকে বলল। পায়ে ব্যথা করছে খুব। জুভান থমথমে গলায় বলল, হাঁটলে তো ব্যথা করবেই, এখন সহ্য করে উঠে দাঁড়াও, আর আধা ঘন্টার পথ। ঐশী এবারও কান্না পাচ্ছে, কান্না আটকে বলল, আমি সত্যি বলছি, খুব ব্যথা করছে পায়ে। এমনিতেই তীর্থের ঐশীর প্রতি এসব আদিক্ষেতা দেখে তাই ঐশীর উপর সব ঝাঁজ ঢালতে জুভান আরো দু একবার কথা শোনাতে যাবে, তখনই ঐশীর মুখের দিকে চেয়ে থেমে গেল। ঐশীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, কোথায় ব্যথা করছে দেখাও তো। ঐশী পায়ের এক অংশ দেখিয়ে দিল। জুভান পায়ে হাত দিতে গেলে ঐশীর ছোটকে পা সরিয়ে নিল, ব্যস্ততা দেখিয়ে বলল। পায়ে হাত দেবেন না। জুভান উত্তর করল না, বরং জোরপূর্বক ঐশীর পা নিচের কাছে টেনে দিল এক মোচড়। ঐশী ব্যথায় আর্তনাদ করে উঠল, পায়ে হাত দিয়ে নাক মুখ কুঁচকে বলল, আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। জুভান উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, আমি জানি আমি মানুষটা ভালো নয়, এত ঘটা করে বলতে হবে না। ঐশী হঠাৎ উজ্জ্বল চোখে তাকালো জুভানের দিকে। একটু আগে ব্যথায় টনটন করা পা এখন ঝরঝরে, একটুও ব্যথা নেই। ঐশী অবাক হলো, ব্যথা ভ্যানিশ হলো কি করে? শেষ পর্যন্ত ঐশী, জুভান আর তীর্থ এসে পৌঁছলো নাফাখুম জলপ্রপাতের কাছে। চোখের সামনে পাথরের গা বেয়ে বয়ে যাওয়া অবিরাম জলধারা দেখে সবাই আপ্লুত হয়ে আছে। ঐশী মুখে হাত চেপে এক জায়গায় থম মেরে দাঁড়িয়ে আছে, তাকালো। তারপর দুজনে একসাথে দৌড়ে এগিয়ে গেল জলপ্রপাতের খুব কাছে, একদম কাছে। ঐশী মুখে হাত চেপে ধীরে ধীরে এগিয়ে গেল ওদের কাছে। জুভান পাথরের উপর হেঁটে হেঁটে এগিয়ে গেল জলের কাছে, হাত দিয়ে ছুঁয়ে দেখল স্বচ্ছ জল। তারপর ফোন বের করে ভিডিও করলো। তীর্থ ঐশীকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, যাবে পানির কাছে? ঐশী সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ যাবো যাবো। তীর্থ ঐশীকে নিয়ে গেল পাথরের কাছে। তীর্থ ঐশী পাথর ডিঙিয়ে পানির কাছে যেতে ভয় পাচ্ছে। তীর্থ ততক্ষণে চলে গেছে পানির কাছে, কিন্তু ঐশীকে প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পাথর ডিঙিয়ে ঐশীর কাছে এলো, হাত বাড়িয়ে বলল, আসো। ঐশী তীর্থের বাড়ানো হাতের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত বোধ করল। তীর্থের হাত এভাবে ছুবে ব্যাপারটা কিছুটা অস্বস্তিকর। তীর্থ ঐশীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হাত আর একটু এগিয়ে পড়ল। কি হলো? আসো, ভয় নেই, আমি আসি, আসো। ঐশী কিছুটা ভেবে মৃদু হেসে বলল, বাকি জীবনটা তো একা একা পার করতে হবে, তাই এখন থেকেই ট্রাই করা উচিত। তীর্থ হাত গুটিয়ে নিল। ঐশী খুব সন্তর্পণে পাথর ডিঙিয়ে পানির কাছে এলো। পানি দেখে কারো যেন হুঁশ নেই। এই পানি তো আর সেই পানি নয়, পাহাড় থেকে বেরিয়ে আসা জলপ্রপাত। ওরা নিজেকে সামলাতে না পেরে পানি নিয়ে খুব খেললো। শেষ পর্যন্ত ওরা আবারও নিজেদের হোটেলে ফিরে এলো। আজ সারাদিন অনেক ধকল গেছে, তাই জুভান আর ঐশী নিজেদের রুমে এসে বেডে শটান হয়ে শুয়ে পড়ল। সকালে জুভানের শ্যুট আছে। ঐশী ঘুম থেকে উঠে রেডি হয়ে জুভানের ফোনে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর জুভান বেডে হাতড়ে খুঁজে ফোন রিসিভ করে কানে লাগালো। ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। জুভানের ঘুম ঘুম কণ্ঠ শুনে ঐশী অনুভূতির বেড়াজালে বন্দী হয়ে চোখ বুজে লম্বা নিঃশ্বাস নিল। নিজেকে সামলে মিহি সুরে বলল, স্যার, আপনার শ্যুট আছে 10টার দিকে। নাও ইটস 9:14। ঐশীর কথা কানেই যায়নি ওর। ফোন কানে নিয়েই আবারও চোখ বুঝল। ওপাশ থেকে জুভানের কোনো জবাব না পেয়ে ঐশী জোরালোভাবে বলল, স্যার আপনি জেগে আছেন? জুভান জেগে উঠে বলল, উঠছি তো, তুমি রিসেপশনে ওয়েট করো, আই এম কামিং। ঐশী কিছু বলার আগেই জুভান ফোন কেটে দিল। ঐশী ফোন কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাস নিল। অতঃপর টেবিল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শুটিং স্পটে খা খা রোদ্দুর, সেই রোদ্দুরে অতিষ্ঠ হয়ে উঠছে জনমানব। ঐশী একপাশে স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে আছে আর জুভান শট দিচ্ছে। একসময় ডিরেক্টর তার সহকারী কর্মচারীকে ডেকে বিরক্ত গলায় বলল, জুভানের সাইড মডেল হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছিল সে মেয়ে কই? আসেনি এখনো? সহকারী কর্মচারী ফটাফট উত্তর দিল, না স্যার, উনি জ্যামে আটকে আছেন। ডিরেক্টর ভ্রু কুঁচকে বলল, তুমি কিভাবে জানো? তুমি দেখেছো ওকে? কর্মচারী আমতা আমতা করে বলল, আসলে স্যার, ফোন দিয়েছিলাম ওনাকে। শাট আপ! ফোন দিয়েছিলেন উনি, রাবিশ। ওই মডেলকে আমার সিলেক্ট করাই উচিত হয়নি। সব সময় লেট করার রেকর্ড আছে ওর। এখন অল্টারনেটিভ খোঁজো, যাও।
বলেই ডিরেক্টর শুট চেক করা শুরু করলেন। পাশ থেকে কর্মচারী থম মেরে দাঁড়িয়ে রইলেন। মহা ফ্যাসাদে পড়েছে, এখন হুট করে মডেলের অল্টারনেটিভ কোথা থেকে পাবে? কর্মচারী আমতা আমতা করে বলল, স্যার এখন হুট করে অল্টারনেটিভ কোথায় পাবো? আমরা কি আর কিছুক্ষণ ওয়েট করতে পারি না? ডিরেক্টর ভ্রু কুচকে তাকালেন তার দিকে। জুভান পাশ থেকে ওদের কথোপকথনে অধৈর্য হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুঠোফোন পকেটে পুরতে পুরতে বলল, আজকে শ্যুটটা ক্যান্সেল করে দাও, আমার অত টাইম নেই ওই মডেলের জন্য অপেক্ষা করার। এই বলে জুভান চলে যেতে নিলে ডিরেক্টর পেছন থেকে ডাক দেন, আরে ইভান, জুভান কপালে ভাঁজ ফেলে ফিরে তাকালে ডিরেক্টর বললেন, একটু দাঁড়াও, আমরা একটা উপায় খুঁজে বের করছি, জাস্ট 5 মিনিটস। জুভান একটা হাঁপ ছেড়ে দিয়ে আবারও চেয়ারে বসলো। ডিরেক্টর হলেন দিশেহারা। জুভান এখন চলে গেলে তো মহা মুশকিল হয়ে পড়বে। একবার আজকের শিডিউল মিস হয়ে গেলে জুভান আর কখনো সেই সিন শুট করবে না। যা ঘাট তারা খুব ভালো করে চেনেন উনি জুভানকে। হঠাৎ ডিরেক্টরের চোখ গেল ঐশীর দিকে। বারবার হাত ঘড়ি দেখে বিরক্ত হয়ে সামনে তাকাচ্ছে। ঐশীকে দেখে ডিরেক্টরের ঠোঁটে হাসি ফুটল। তিনি নিজে ঐশীর পাশে এসে দাঁড়ালেন। ঐশী ওনাকে দেখে একটু অবাক হলেও মুখে স্মিত হাসি টেনে বলল, কোনো দরকার স্যার? ডিরেক্টর হেসে বললেন, একটা রিকোয়েস্ট আছে, মানবে? ঐশী প্রশ্নবোধক চোখে তাকালেন। উনি বললেন, আজকের সিনের সাইড মডেল হবে। ঐশী যেন চমকে উঠল। মডেল আরও। ঐশী মাথা নেড়ে বলল, অসম্ভব স্যার, আমি মডেলিং পারি না। এটা জাস্ট একটা ছোট সিন, ভেরি সিম্পল, ইউ ক্যান ডু ইট গার্ল, ভরসা রাখো নিজের উপর। শেষ পর্যন্ত ডিরেক্টরের পীড়াপিড়িতে ঐশী রাজি হলো। জুভান চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। চোখে মুখে বিরক্তি ফুটে আছে। কপালে সূক্ষ্ম 3টে ভাঁজ, চুলগুলো উড়ে কপালে লেপটে আছে। শার্টের সামনে 2টো বোতাম খোলা। আর এসব এক দৃষ্টিতে পরখ করে যাচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। জুভানের একজন বড় ফ্যান বলা যায়, কিন্তু এত সামনে থেকে দেখেও কখনো একটা কথা বলতে পারেনি জুভানের সাথে। শুরু করলেই জুভানের তীক্ষ্ণ চোখের তাকানোতে ওর সব কথা ওলটপালট করে দেয়। প্রায় আধা ঘন্টা পর ঐশী মেকআপ রুম থেকে বেরিয়ে আসে। পরনে একটা সবুজ রঙের হলুদ পাড়ের শাড়ি। ঐশী শাড়ির কুচি সামলাতে সামলাতে রুম থেকে বেরুচ্ছে। আর ঠিক তখনই জুভানের চোখ পড়ে ঐশীর দিকে। জুভান থমকে যায়। নিস্তেজ হাতে ফোন নিয়ে ঐশীর কুচি সামলানো দেখে আরও একবার হার্টবিট মিস করলো ও। এত সুন্দর লাগছে কেন ওকে? প্রাণ কাঁপানো সৌন্দর্য যাকে বলে। কই, আগে তো ঐশীকে এতবার কাছ থেকে দেখেছে, এত সুন্দর লাগেনি। নাকি শাড়ি পরলে সব মেয়েকেই মায়াবী লাগে? জুভান আপন মনে প্রশ্ন করে কোনো উত্তর পেল না, তবুও চেয়ে রইল। ঐশীর হাঁটতে হাঁটতে একবার চোখ পড়ে জুভানের দিকে। সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে যায়। জুভান একটু অপ্রস্তুত হয়ে নজর সরিয়ে ফেলে। পুনরায় ফোনে চোখ রাখে, কিন্তু বেহায়া নজর বারবার আর চোখে ঐশীকে দেখেই যাচ্ছে। ঐশী আসলে ডিরেক্টর উচ্চস্বরে বললেন, এখন সিন শুরু করা যাক। এই সিন একটা ডান্স স্টেপ। ঐশীর আঙুল দিয়ে তুমি ঐশীকে ঘোরাবে। তার পরের স্টেপ হলো তুমি ঐশীর কোমর আর হাত ধরে সফট ড্যান্স করবে। ঠিক তখনই রোল মডেলের এন্ট্রি হবে। গট ইট? জুভান কিছু না বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আর ঐশী কাচুমাচু হয়ে জুভানের পাশে এসে দাঁড়ালো। জুভানের সাথে শুট করবে ভেবেই লজ্জায় আর তীব্র অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছে। ডিরেক্টর অ্যাকশন বলতেই জুভান বুকে হাত দিয়ে হাঁটু গেড়ে বসে ঐশীর সামনে। মোহনীয় গলায় বলল, ক্যান আই ডান্স উইথ ইউ? ঐশী যথেষ্টই স্বাভাবিক থাকার চেষ্টা করে হাত বাড়িয়ে দিল। জুভান ঐশীর হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। দ্বিতীয় স্পর্শ। ঐশীর মন জুড়ে শিহরণ খেলে গেল, কিন্তু ঐশী নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে সেসব ভুলে শুধু শুটে মন দিল। জুভান ঐশীর হাত ধরে প্রথমে আঙ্গুল ধরে ঐশীকে ঘুরালো। ঐশী খুব নিখুঁতভাবে স্টেপ ফলো করলো। ঐশী এবার তীব্র অস্বস্তিতে পড়ে গেল। ওর পক্ষে আর শুটে মন দেওয়া সম্ভব হচ্ছে না। বারবার নিচের কোমর সংকুচিত করে নিচ্ছে। জুভান ঐশীর মুখের অভিব্যক্তি বুঝতে পারল। সে হাতের বাঁধন আরো হালকা করে দিল। যতটা হালকা করলে ঐশীর অস্বস্তি লাগবে না, ততটা হালকা করে নিল। ঐশী এবার যেন একটু রেহাই পেল। জুভান ডান্স করতে করতে ঐশীর কানের কাছে বিড়বিড় করে বলল, আমি কখনোই কোনো খারাপ স্পর্শে আপনাকে কলঙ্কিত করবো না মিস ঐশী, ভরসা রাখতে পারেন। ঐশী চমকে তাকালো।
জুভান ঐশীর কানের কাছ থেকে মুখ ফিরিয়ে এনে আবারও স্বাভাবিক ভঙ্গিতে ডান্স করতে লাগলো। ঐশী জুভানের কাঁধের দিকে তাকিয়ে ডান্স স্টেপ ফলো করছে। বুকের কাঁধের দিকে তাকিয়ে ডান্স স্টেপ ফলো করছে। বুকের ভেতর হার্টবিট দ্রিম দ্রিম করে শব্দ করছে। একটু আগে কি বলল জুভান? ভালোবাসার প্রেম দুটো যেন নদীর এপার আর ওপার। ভালোবাসা এমন এক অনুভূতি যাকে একবার ছুঁয়ে দেয় সেই মানুষটা তখন জীবনকে উপলব্ধি করতে শিখে যায়। অপর পাশে মানুষটার ছোট থেকে ছোট ব্যাপারে মুগ্ধতা খুঁজে নেয়। আর প্রেম, সে তো সাময়িক এক অনুভূতি, ঘাসফুলের উপর জমে থাকা শিশির ফোটার ন্যায় ঠুনকো। নিমেষেই রোদে শুকিয়ে যায়, নয়তো বাতাসের হালকা ঝাপটাই গড়িয়ে পড়ে। সেই চমৎকার অনুভূতি জুভান একটু একটু করে অনুভব করতে পারছে, কিন্তু সেই মিষ্টি অনুভূতিগুলোর কোনো স্থায়ী নাম দিতে পারছে না। জুভান জানে না তার অস্থির মন কি চাই। জুভান সোফায় মাথা নিচু করে বসে আছে, হাত দুটো একসাথে করে কপালে ঠেকানো। এসব নিরন্তর ভাবনার মধ্যে জুভানের ফোনে কল এলো। জুভানের ধ্যান ভঙ্গ হলো। সে সোফা থেকে উঠে টেবিল থেকে ফোন হাতে নিয়ে তার হ্যালো বলতেই জুভান থমথমে গলায় বলে, বলো। স্যার, বান্দরবনের একটা মেয়ে অ্যারেঞ্জ হয়েছে। আজ রাতে আপনার কাউকে লাগবে? লাগলে আমি ওই মেয়েকে পাঠাতে পারি। মেয়ের কথা শুনে জুভানের চোখ বুজে নিল, কিন্তু জুভানের বন্ধ চোখে ঐশীর হাসি মাখা ছবি ভাসল কেন? কেন ভাসল? জুভান কিছুটা অবাক হলো। স্যার, পাঠাবো? ওপাশ থেকে আবারও একই কথা শুনে জুভান চোখ বুজে লম্বা নিঃশ্বাস নিল। অতঃপর বলল, না, এখন থেকে কোনো মেয়ে আর পাঠানো লাগবে না শাহাদাত। এই কথা শুনে যেন শাহাদাতের বিস্ময় যেন আকাশ ছিল। চোখ বড় বড় করে বলল, আর শিওর স্যার? আপনি ঠিক আছেন? আপনি জুভান শাহাদাতের কথার পিঠে ভ্রু কুঁচকে বলল, নো মোর ওয়ার্ডস। আমি যেটা বলেছি তাতে কোনো প্রশ্ন ওঠানো আমার পছন্দ না। গট ইট? সরি স্যার। জুভান ফোন কেটে দিল। অতঃপর এক দীর্ঘশ্বাস ফেলে বেডে গা এলিয়ে দিল। সঙ্গে সঙ্গে চোখে ভর করল রাজ্যের ঘুম পড়ি। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হালকা মেকআপ করে নিল। এমনিতেই সে খুব একটা মেকআপ করা পছন্দ করে না, কিন্তু আজ একটা স্পেশাল মিশন আছে। কাউকে ইমপ্রেস করা খুব দরকার, খুব বেশি দরকার। রেডি হওয়ার পর ঐশী পার্স ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। বুকের ভেতরের জানা শঙ্কাকে সামলে নিয়ে পিঙ্ক মশালা ক্যাফের ভিতর প্রবেশ করলো ঐশী। কাউন্টারের দিকে এগিয়ে গেলে হুট করে সামনে আসে তন্ময়। ঐশী কিছুটা থমকে পিছিয়ে যায়। তন্ময় ঐশীকে আগাগোড়া নিরীক্ষণ করে বলে, হাই বিউটিফুল লেডি। ঐশী মেকি হেসে বলে, হ্যালো স্যার। আজ এত তাড়াতাড়ি এসে গেলে? ওয়ার্ক টাইম তো 3টা থেকে শুরু। আসলে ফার্স্ট ডে তো, ইমপ্রেশন খারাপ করতে চাইনি। ওহ, গুড গুড। অতঃপর কিছুক্ষণ নীরবতা। ঐশী তন্ময়ের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি এবার যেতে পারি? তন্ময় হেসে বলল, ইয়া অফকোর্স, গো গো। ঐশী হালকা হেসে কাজে লেগে পড়ল। তন্ময় একটা চেয়ারে বসে অপলক তাকিয়ে আছে ঐশীর দিকে। কাজ করার সময় ঐশীকে দেখতে তার অনেক আবেদনময়ী লাগছে। তন্ময়ের শরীর মন চাঙ্গা হয়ে যাচ্ছে। একসময় ঐশীর পাশে এসে দাঁড়ালো তন্ময়। ঐশী তখন খাবার ট্রেতে রাখছিল। তন্ময় ঐশীর দিকে তাকিয়ে হুট করে ঐশীর হাত আঁকড়ে ধরল। ঐশী চমকে উঠল। ঝটপট তন্ময়ের দিকে তাকিয়ে হাত সরাতে গেলে তন্ময় আরো জোরে হাত আঁকড়ে ধরে বলল, আজ কাজ থাক, কি বলো? ঐশী নিজের হাত স্থির রেখে বলল, কিন্তু কেন স্যার? চলো না আজ কোথাও ঘুরে আসি, তুমি আর আমি একলা একলা। যাবে? তো চাই তার। তন্ময়ের মন জয় করতে হলে ওকে নিয়ে বেড়াতে হবে। ঐশী তাই অকপটে রাজি হয়ে পড়ল। তন্ময় আর ঐশী একটা রেস্টুরেন্টে, খুব নামি দামি রেস্টুরেন্ট। তন্ময় ঐশীকে একটা চেয়ার টেনে দিল। ঐশী মুচকি হেসে সেই চেয়ারে বসলো। তন্ময় ঐশীর পাশ ঘেঁষে একটা চেয়ারে বসলো। খাবার অর্ডার দিয়ে ঐশীর দিকে তাকালো, মুখে মধু ঢেলে বলল, ভূমি, তোমার সম্পর্কে কিছু বলো। ঐশী তন্ময়ের দিকে তাকালো, লাল টকটকে চোখ নিয়ে বলল, আমার পরিবার সম্পর্কে জেনে কি করবেন? তন্ময় ঐশীকে রেখে যেতে দেখে ভড়কে গেল। শান্ত হয়ে বলল, কুল ভূমি, বলতে না চাইলে সমস্যা নেই। ঐশী হালকা হাসলো, বলল, আরে আমি মজা করছিলাম। আমার পরিবার আছে, ওরা সবাই গ্রামে থাকে। আমি একা একা বান্দরবানে থাকি। আসলে আমার পরিবারের টাকার খুব দরকার, তাই আমি চাকরি করতে এসেছি এখানে। তন্ময় মনে মনে বাঁকা হাসলো। ভাবলো, হায় অবলা মেয়ে, একে হাতে আনা তো পানির মতো সহজ। ঐশী তন্ময়ের মুখের অভিব্যক্তি দেখে বলল, স্যার স্যার। তন্ময় স্তম্ভিত ফিরে পেয়ে বলল,
বলো বলো। খাবার এসে গেছে। তন্ময় টেবিলের দিকে তাকিয়ে দেখলো খাবার রাখা। তন্ময় বলল। তাহলে শুরু করা যাক। ঐশী হাসলো। খাবারে হাত দিতে গেলে তন্ময় হুট করে ঐশীকে থামিয়ে বলল। আমি তোমায় খাইয়ে দিই। ঐশীর রাগ লাগলো, তবে তা প্রকাশে বলল।